মামুনুল হক সাহেব যদি তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই। তবে আমি মামুনুল হককে বলবো, অত্যাচার, নির্যাতন যত কিছুই হোক, আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন, সেই পথটাকে আপনি সরিয়ে না। মাওলানা মামুনুল হককে হঠাৎ করে বাংলাদেশ সরকার মুক্তি দিয়েছে, এর পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? হেফাজতের সাথে যে শেখ হাসিনার খেলা, এটা আমি আওয়ামী লীগের খেলা বলবো না। শেখ হাসিনা এই ধরনের এই হালকা পাতলা খেলা খেলতে খুব ভালোবাসেন। উনি তো বুঝতেছেন না যে সাপের লেজে হাত দিলে পরে কিন্তু উল্টে কামড় দিতে পারে এবং কামড় দিলে পরে কিন্তু শেষ হয়ে যাবে। শেখ হাসিনা যখন এই রেস করছে, মৌলানা শফি সাহেবকে সালাম করতে যায় এবং শফি সাহেব বলে যে আমি মেয়েদের সালাম নেই না। দুইটা দলই যখন, শেখ হাসিনাও শুয়ে শুয়ে ঘুমায়, হেফাজতও যখন শুয়ে শুয়ে ঘুমায়, তখনই আমার মনে হয়েছে যে এই দেশের সর্বনাশ হবে। হেফাজতের মতো একটা রাজনৈতিক দল, ধর্ম তারা বিশ্বাস করে, তারা ধর্ম পালন করবে, সেই ব্যাপারে আমার কোনো অন্যায়, আমি ধর্মকে মাথার উপরে রাখি। কিন্তু তারাও যে খেলাটা খেলতে চাচ্ছে বাংলাদেশ, এটা কোনোদিন হবে না, সাকসেস, সফল হবে না। কারণ আজকের যারা হেফাজত, তাদের বেশিরভাগই ছিল মুক্তিযুদ্ধের নেজামে ইসলাম। যারা মুক্তিযোদ্ধার নেজামে ইসলাম ছিল, তাদের বেশিরভাগই ছিল আল শামস, আল বদর আল শামসের নেতা। কাজে হেফাজতরা এই দেশের জন্য কি করবে রাজনৈতিকভাবে, এটা আমি বুঝি। আমি ধর্মীয়ভাবে তাদের কথাটা নাই বা বললাম। এটা একটা শেখ হাসিনা একটা চোর পুলিশ খেলা খেলছে হেফাজতকে নিয়ে। এই খেলাটার অবসান হওয়া দরকার। হেফাজত তাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে এদেশের মানুষকে ধর্মানুরাগী করার জন্য, ধর্ম পালনের জন্য মৌলানা মৌলভী সাহেবরা যা যা করে তা করা দরকার, রাজনৈতিক গদি দখল করার জন্য নয়। আর শেখ হাসিনা যে ফাঁক এবং ফাঁকির কথা বলে বলে একটা ইসলামিক নামদারি দলকে বিভ্রান্ত করে, সেটার অবসান হওয়া দরকার। জনাব মামুনুল হক, আমি তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, আমি তাকে চিনিও না, দূর থেকে তাকে চিনছি। খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন। এখন সাহস কতটুকু আছে জানি না। জেল টেল খাইতে অনেকের সাহস বাড়ে, অনেকের সাহস কমে। কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না। কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলায় মোকদ্দমায় বিএনপির নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দেয়, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর কারাদণ্ড, 4 বছর 2 বছরের কারাদণ্ড, শত শত নেতা কর্মীর নামে নিয়ে যায়, মামুনুল হককে কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছি জানি না। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মামুনুল হক সাহেবের বাবাকে আমি চিনতাম। আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি। খুব সহি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন মামুনুল হকের আব্বাজান। মামুনুল হক সাহেব যদি তার আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই। তবে আমি মামুনুল হককে বলবো, অত্যাচার, নির্যাতন যত কিছুই হোক, আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন, সেই পথটাকে আপনি সরিয়ে না। সত্য এবং ন্যায়ের পথে আপনার মতো করে আগান, আমার মতো করে আপনি আগায়। আমি সত্য ন্যায় যেটা বুঝি, আপনি এটা পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি যেভাবে সত্য ন্যায়ের পথে ছিলেন সেইভাবে থাকেন। এবং মামুনুল হককে ছাড়া হয়েছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলা খেলার জন্য হেফাজতের সঙ্গে। এ হলো কথা। আর হেফাজতদেরকে আমি খুব সাহসী, একটা সাংঘাতিক কিছু মনে করি না। ইটস এ কমিউনিটি কোনো সময়ই খুব সাংঘাতিক কিছু দেশের পরিবর্তন করতে পারবে এটা আমি মনে করি না। এটা তাদের কমিউনিটির ব্যাপার। নারী ঘটিত যে বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে মামুনুল হককে, সেই কারণেই কি সরকার তাকে গ্রেপ্তার করেছে, নাকি রাজনৈতিক আক্রোশ বা মোদি বিরোধী আন্দোলনের কারণে করা হয়েছে? বহুত কঠিন প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি আমার মৃত্যুর আগে বলে যেতে চাইছিলাম। শুনেন, আমি অন্যদিন একটা কথা বলছিলাম, বাপরে যদি সবাই খুঁজতে যায় আমার বাপ কেমন ছিল, বাপের বেশি দোষ খোঁজা উচিত। ইন্ডিয়ার লোক যেন গান্ধীর দোষ খুঁজতে পারে, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি, নেহেরুর দোষ খুঁজতে পারে। আমি ওখানেই গেলাম। গান্ধী যখন নোয়াখালীতে আসলো, 19 বছরের 2টা মেয়েকে 2 পাশে রেখে উনি শুইতেন, তারা তার সেবা করত। এখন গান্ধীকে বাদ দিয়ে যদি 2টা মেয়ে কেন তার সেবা করে, এটা যদি আমি ধরতে থাকি, নেহেরু কেন মাউন্ট ব্যাটেনের ওয়াইফের সঙ্গে তার কি ছিল এটা নিয়ে যদি কিচ্ছা কইতে থাকি, আরও আছে আমার দেশে কি আছে না বলতে পারি। বাংলার অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙালির, 190 বছর পরে যে বাংলায় মুসলমানের সূর্য তুলছিল, তার নামে শেরে বাংলায় কে ফজলুল হক, তার নামে তো কত কথা কইতে পারি না।
উনি তো প্রথম বিয়ে করছিলেন, সেই বিয়েটা ঠিক নাই নবাব বাড়িতে। এগুলা কোনো কথা? তো ব্যক্তিগত ব্যাপার। এবং মামুনুল হক এই কারণে অ্যারেস্ট হয়েছে। ওরে বাবারে, তাইলে তো আওয়ামী লীগের সবই অ্যারেস্ট হওয়া দরকার। এখন যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী সব অ্যারেস্ট হওয়া দরকার। আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে চ্যালেঞ্জ করতে পারে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কাজে আমার মনে হয় না যে মামুনুল হক ওইটা কতটুকু দোষী, এটা বিচার বিভাগের অধীনে আছে বলে আমি মন্তব্য করলাম না, বিচারের অধীনে আছে বলে। কিন্তু ওই কারণে মামুনুল হককে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমার মনে হয়, আমি এটা মনে করি না। এখনো অনেক আলেম জেলখানা রয়েছে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই। আমি বললাম এখন আর কোনো জঙ্গি নাই। জঙ্গি যদি থাকে যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে, যারা মানুষকে বছরের পর বছর ভোট দিতে দেয় না, যারা মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে 17 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষকে যারা সব সম্পদ দিয়ে দেয়, এরাই হলো জঙ্গি। এরাই তো জেলে থাকা উচিত। আলেমুল আমারা 2-1 কথা কইছে, হয়তো বা এদিক ওদিক কইছে, এই কারণে জেলে থাকতে হবে কেন? আমি মনে করি না যে তারা জঙ্গি। যারা আলেমুলামা, এদেরকে আমি এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এটা আমি দাবি করছি। আমাকে কেউ রাজাকার কইতে পারে, কয়ে দেহ কোনো বাপের বেটা আমাকে রাজাকার। এই যে বাংলাদেশি একটা মেয়ে বাইরে পড়তে যে গ্রেপ্তার হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আমেরিকার মতো জায়গাতে এমন হবে। এবং আমার কাছে, আমি কিন্তু একটা কথা খুব সুস্পষ্টভাবে বলি, কারণ আমি কাউকে ভয় করি না, আমি সব সত্য কথা বলার। আমি আপনাকে একটা কথা বলি, 1957 সন মৌলানা ভাসানীর বয়স তখন 70 বছর। কারণ মৌলানা ভাসানী জন্মগ্রহণ করেছিলেন 1887 সনে। 57 সনে তার বয়স হয়েছিল 70 বছর। তখন উনি তার দল ভেঙে একটা বিশ্ববিখ্যাত সম্মেলন করেছিলেন, যেটার নাম ছিল কাকমারি সম্মেলন। সেই কাকমারি সম্মেলন করে যখন দলটা ভাঙে, তখন ডনের সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, মৌলানা তুমি ইচ্ছা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারো সরোয়ার দিকে বাদ দিয়ে, কারণ দলে তোমার অবস্থান তার চেয়ে অনেক বেশি সুসংহত। তুমি ইচ্ছা করলে আতাউর রহমান খানকে বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারো, কারণ তোমার দল পূর্ব পাকিস্তানে মেজরিটি। তুমি দলটা ভাঙছো কেন? তুমি দলে থেকে যাও। মৌলানা ভাসানী উত্তর দিয়েছিলেন, দল আমি ভাঙছি না। দল যেহেতু বলে 0+0=0 মিথ্যার পথে যাচ্ছে, সত্য কথাটি বলার জন্য আমি মন্ত্রিত্ব কিছুই চাই না, কারণ আমার বয়স এখন 70 বছর। এরপরে আর কতদিন বাঁচবো জানি না, আমার জীবনের শেষ সময় এসে পড়েছে। জীবন সূর্য আমার আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, মৌলানা ভাসানী বললেন। কাজে এখন যতদিন বাঁচবো সত্যের জন্য, ন্যায়ের জন্য সংগ্রাম করে যাব। পদ চাই না, পদবি চাই না, মন্ত্রিত্ব চাই না। আমিও আজকে এখানে আপনাদের সামনেই ঘোষণা করতেছি, আমার বয়স 70 নয়, আমার বয়স 76। মৌলানা ভাসানীকে শ্রদ্ধা রেখেই বলছি, সে 76 বছরে পদ পদবীর আশা করি না, মন্ত্রিত্ব কোনো কিছুর আশা করি না। যতদিন বেঁচে থাকবো, আমি ফজলুর রহমান যে শ্রেষ্ঠ কাজটি জীবনে করেছিলাম, মুক্তিযুদ্ধ, নিজের চোখের সামনে রক্তের যে সাগর দেখেছিলাম, সেই রক্তের সাগরে ভেসে ভেসে যে মানুষেরা মুক্তি সূর্য এনেছিল, তাদের সে আশা পূরণের যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার পূরণের জন্য আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাব। কিন্তু সত্য কথাটি বলে যাব, কিছুই চাই না, পদ পদবি এস্টাবলিশমেন্ট কিছুই চাই না। কাজে আমি আপনাকে বলতে চাই, এই দেশে সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্য আসবে, সূর্য উঠবে, রাত যত গভীর হবে সূর্য তত কাছে আসবে। আমি এটা মনে করি। আমি সত্য কথাটি বলে যাচ্ছি। যে প্রশ্নটা কি করছিল? প্রশ্নটা হচ্ছে ওই যে ওই মেয়েটার প্রসঙ্গে, যে গ্রেপ্তার হলো বাংলাদেশি মেয়ে গাজা ইস্যুতে। আমি সত্য কথাটাই বলতে চাই। এই যে মেয়েটার প্রশ্নটা আপনি করলেন বাংলাদেশের, আমি তো খুব ছোট্ট একটা দেশের মানুষ। বাইডেনকে আমি মনে করতাম অন্যদের অনেকের চেয়ে ভালো, পুতিনের চেয়ে ভালো, লির চেয়ে ভালো, এরদোয়ানের চেয়ে ভালো, মোদির চেয়ে ভালো, তাদের চেয়ে অনেক ভালো বাইডেনকে মনে লিবারেল ডেমোক্রেট আমি মনে করতাম। আমি আমার বিশ্বাসটার থেকে এখনও আপাতত সরতে চাই না, কিন্তু বাইডেন ওদিন যে কথাটা বলেছে তার অ্যাকশানটা এখনও দেখছি না। সেই অ্যাকশান থেকে বাইডেনের সরে আসা উচিত। মেয়েটি সহ সবাইকে মুক্তি দেওয়া উচিত
এবং পৃথিবীর কাছে হাতজোড় করে মানবতার কাছে বাইডেনের ক্ষমা চাওয়া উচিত এবং ইসরায়েলকে বলা উচিত দিস টাইম উইদিন এ মিনিট স্টপ দ্য ওয়ার, স্টপ দ্য জেনোসাইড। বাইডেনের এই কথাটা বলা উচিত, তা না হলে বাইডেন সম্পর্কে পৃথিবীর মানুষেরও ভিন্ন প্রশ্ন আসবে।